ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাংক নিফটি কীভাবে কাজ করেছে। দেখুন, ব্যাংক নিফটিতে আজকে যথেষ্ট পরিমাণে বুলিশ সিগন্যাল ছিল এবং এখানে ব্যাংক নিফটি ওপেন হতেই বুলিশ চলে গেছে অনেকটা। তারপরে এইসব 47,000-এর লেভেল, যেটা আমরা কালকে ডিসকাস করেছিলাম, যে 47,000-এর লেভেল কাটার সঙ্গে কিন্তু ব্যাংক নিফটি মুভ করবে। সো এক্স্যাক্টলি 47,000-এর লেভেল মুভ কাটার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটি ওখান থেকে 500 পয়েন্ট আরও উপরে মুভ করে এবং লাস্টে ব্যাংক নিফটিতে প্রফিট বুকিং আসে এবং সেখানে ব্যাংক নিফটি যে রেড ক্যান্ডেল বানিয়ে প্রফিট বুকিং করে এবং দেখুন এইভাবে ক্যান্ডেলটি প্রথমে ওপেন হয়েছে এখানে এবং এখান থেকে ডাইরেক্ট একবারে উপরে গেছে, কোনো রকম দামেনি। তারপরে কিন্তু ব্যাংক নিফটি প্রফিট বুকিং এসছে জাস্ট 3টের পরে। তারপরে কিন্তু ব্যাংক নিফটি এখানে ক্লোজ করেছে 47,000-এর লেভেলে। তো 47,000-এর লেভেল ক্রুশিয়াল ছিল, সেখানে ব্যাংক নিফটি সাপোর্ট নিয়েছে। তো 47,000-এর লেভেল যতক্ষণ ইনট্যাক্ট থাকছে তার উপরে কিন্তু ব্যাংক নিফটিতে বাইং থাকবে। সো আমাদের আরেকটা অ্যানালাইসিস ছিল যে 47,200-র উপরে আমরা পজিটিভিটি করব। 47,200 কাটার সঙ্গে আমরা পজিটিভিটি যখন করব তখন কিন্তু আমরা আপসাইডে আরও প্রায় 250 পয়েন্ট উপরে পেয়েছি। সো এক্স্যাক্টলি এগুলো মার্কেট অ্যানালাইসিসের একটা পার্ট হয় এবং এই পার্টগুলো এক্সপিরিয়েন্সের সাহায্যে আসে। হঠাৎ করে আপনি আসবেন এবং কিছু আইডিয়া করবেন, কিছু বলবেন, সেটা কিন্তু এখানে হবে না। এখানে আইডিয়া এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার আসবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার কাজকর্ম করতে হবে। সো আজকে এক্স্যাক্টলি ব্যাংক নিফটি বড় মুভ করেছে, অনেকের বড় প্রফিট হয়েছে। আজকে লসের দিন তেমন নেই, যেহেতু ভোলাটিলিটি নেই মার্কেটে, কিন্তু যারা কল নিয়েছেন প্রফিট করেছেন। সো এক্স্যাক্টলি আমরা কালকে কি করতে পারি, আগামী কালকে কীভাবে ট্রেডিং প্ল্যান হতে পারে। দেখুন, ব্যাংক নিফটি যদি কালকে গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু প্রফিট বুকিং আসবে, কারণ এই এরিয়াতে যারা প্রফিট ট্রেড নিয়েছে বিগ প্লেয়ার, তারা কিন্তু এখনও কাটেনি 46,800 লেভেল। সো এই লেভেলে আসলে তারা কিন্তু ভয় পাওয়া শুরু হবে এবং এখান থেকে কিন্তু মার্কেটে ধীরে ধীরে নিচের দিকে আসা শুরু হবে। সো 46,000-এর যে 600 লেভেল আছে, এই লেভেল ক্রস হওয়ার সঙ্গে কিন্তু মার্কেটে বড় সড়ো ডাউন সাইড আসবে এবং এই যে লেভেলটি আজকে উপরের দিকে গেছে, এটি যদি একটি ট্র্যাপ সিনারিও হয়, এটি যদি একটি ট্র্যাপ হয়, তাহলে কিন্তু 46,600 কাটার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু 45,600 আসার জন্য জাস্ট ওয়েট করে আছে। সো সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে ওয়েট করতে হবে যে মার্কেট কালকে কীরকম সিনারিও করছে। মার্কেটে যদি আপসাইড গ্যাপ আপ খোলে, দেখুন গ্যাপ আপ খুললে মার্কেট কিন্তু এই এরিয়াটা সাপোর্ট হিসাবে একবার কাজ করবে। এই এরিয়াতে আসলে সাপোর্ট হিসাবে একবার আপনি ট্রেড এখানে নিতে পারেন, হ্যামার, ডোজি বা এনগালফিং ক্যান্ডেল দেখে। তারপরে মার্কেটে এই যে 47,400 আছে, এই লেভেলটি কিন্তু এখন রেজিস্ট্যান্স এরিয়া হয়ে গেছে, এখান থেকে যেহেতু সেলিং এসছে। তো এই এরিয়া পর্যন্ত আপনি টার্গেট করতে পারেন, বা এই এরিয়ার কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে সেলিং আসবে। আর এই যে রেজিস্ট্যান্স আছে 47,200, এটা রেজিস্ট্যান্সের অনুযায়ী কাজ করবে। আর এই এরিয়াটাও কিন্তু রেজিস্ট্যান্স অনুযায়ী কাজ করবে, যেহেতু আজকে বেরিয়ে গেছে, কিন্তু এর পরের দিন কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। সো মার্কেটে এখন যেটা আছে সিনারিও, সেটা কিন্তু ডাউন সাইডের জন্য এক্স্যাক্টলি আছে এবং মার্কেটে আপসাইড তেমন একটা নেই, এটা কিন্তু এখানে স্পষ্ট। এবং আজকে যেটা হয়েছে, এটা কিন্তু মার্চ এন্ডিংয়ে যে প্রফিটে বুকিং আছে বা স্টপ লস আছে, সেগুলো কিন্তু এখানে করে নেওয়ার একটা চেষ্টা আছে। সেই জন্য কিন্তু এখানে অনেকে বাইং করেছে এবং আজকে কিন্তু সেই বাইংটা এখানে দেখা গেছে। সো এগুলো অনেকটা হয় ট্যাক্স হারভেস্টিং বা ট্যাক্সের ব্যাপারের জন্য। সো মার্কেটে এখন থেকে কিন্তু ডাউন সাইডের জন্য মুভ করবে এবং মার্কেট 46,700, 46,600 এই লেভেল ফার্স্ট টার্গেটের জন্য মার্কেট আসতে পারে। আপ সাইডের জন্য 47,200 এই লেভেলটা এবং তার উপরে 47,300 এবং একদম ফুল আপসাইডে 47,400, এই তিনটে লেভেল কিন্তু আপসাইডের জন্য থাকতে পারে। সো এই লেভেলের উপরে গেলে তবেই মার্কেট বুলিশ হবে, তার আগে কিন্তু মার্কেট এখান থেকে ফার্দার বুলিশ হওয়ার জন্য মার্কেটে কিন্তু রেজিস্ট্যান্স স্পেস রয়েছে 47,200 এবং 47,300 এবং 47,400 কিন্তু এক্স্যাক্ট রেজিস্ট্যান্স রয়েছে। তো আমরা নিফটি দেখে নিই, নিফটি এক্স্যাক্টলি ব্যাংক নিফটির মতোই কাজকর্ম করেছে এবং দেখুন যে ট্রেন্ড লাইন ছিল 22,100, সেটা ক্রস করার সঙ্গে নিফটি কিন্তু ভালো মুভ দিয়েছে। আজকে যে নিফটি মুভ দিয়েছে, এটা কিন্তু দারুণ মুভ দিয়েছে, যে একটানা উপরে চলে গেছে এবং সেখান থেকে কিন্তু প্রফিট বুকিং এসছে। এবং নিফটি 50 EMA-তে যেটা আছে 15 মিনিট ক্যান্ডেল, সেটা EMA-তে কিন্তু কাজ করছে 50 EMA। এবং নিফটি যদি কালকে এখানে ওপেন হয়, তাহলে কিন্তু এইসব এরিয়া সাপোর্ট নিয়ে নিফটি উপরের দিকে করতে পারে, এইসব এরিয়াতে ক্লোজিং দিয়ে যেতে পারে। এইসব এরিয়া কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া, এইসব এরিয়া রেজিস্ট্যান্স এরিয়া, এগুলো কিন্তু পুরোপুরি সেলিং এরিয়া এবং এই এরিয়াটা বর্তমানে সেলিং জোন তৈরি হয়ে গেছে। সুতরাং এর উপরে ক্রস না করা পর্যন্ত কিন্তু নিফটিতে আমরা বাইং পজিশন নেব না, ফার্দার আমরা সেলিং পজিশনে নেব। এই যে 22,119 এর নিচে যদি নিফটি আসে, তাহলে কিন্তু বড়সড় সেলিং পজিশনের জন্যই আমরা এখানে কাজকর্ম করব। তবুও যদিও মার্কেটে কিন্তু নিফটিতে ডেইলি ক্যান্ডেলে কিন্তু বড় বড় সাপোর্ট রয়েছে, 50 EMA সাপোর্ট এবং বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে এবং ট্রেন্ড লাইন আছে, সেগুলোর কিন্তু সাপোর্ট
নিফটির ক্ষেত্রে রয়েছে। সো নিফটি যতক্ষণ না এই সাপোর্ট এরিয়াগুলো ক্রস করছে, এই যে ধরনের একটি ট্রেন লাইনের এরিয়া, এইসব এরিয়ার নিচে যতক্ষণ না কাজকর্ম করা শুরু করছে ততক্ষণ নিফটিতে কিন্তু বড়সড় ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা নেই। তো নিফটি এখানে কী হতে পারে, নিফটি এখানে কিন্তু ভোলাটাইল হতে পারে, টাইম কাটাতে পারে এবং টাইম কাটিয়ে তারপরে কিন্তু আপসাইডে ব্রেক করতে পারে বা ডাউন সাইডে মুভ করতে পারে। সো নিফটিতে এখন যেটা হতে পারে সেটা কিন্তু এখানে জাস্ট টাইম পাসের জন্য নিফটি এখানে ঘোরাফেরা করতে পারে। সো আমরা দেখে নিই এখানে ডলার ইন্ডেক্স আজকে যথেষ্ট পরিমাণে উপর দিক থেকে হেল্প করেছে আমাদের মার্কেটকে উপরে নেওয়ার জন্য, যেখানে যেহেতু হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে, নিচের দিকে ক্রস ওভার হয়েছে 15 EMA। সো এখানে ডলার ইন্ডেক্স কিন্তু বাড়তে থাকবে, তো ডলার উপরের দিকে যেতেই থাকবে, এটা কিন্তু যে ক্রস ওভার দেখে সেটা বোঝা যাচ্ছে। এবং যে ডলার ইন্ডেক্স আছে সেও হ্যামার তৈরি করেছে এখানে। সো ইন্ডিয়ান রুপি এখানে যথেষ্ট পরিমাণে যে চিপ হয়ে গেছিলো সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়েছে এবং আরও হ্যামারিং করে নিচের দিকে আসছে। সো আরবিআই এখানে অ্যাক্টিভ হয়েছে, যেহেতু রিজার্ভ আমাদের ফরেক্স যে রিজার্ভ আছে এটা অল টাইম হাইয়ের কাছে চলে গেছে। সো এখানে আরবিআইয়ের কাছে অনেক অপশান রয়েছে যে এখান থেকে ডলারকে হ্যামারিং করার জন্য। সো আরবিআই এখানে যদি পোটেনশিয়াল নেয় তাহলে কিন্তু আমাদের এখানে ডলারের তেমন কোনো স্ট্রং হওয়ার সম্ভাবনা নেই। সো মার্কেটের ক্ষেত্রে দুটো জিনিসই কিন্তু আমাদের এখানে পজিটিভলি রয়েছে শর্ট টার্মের জন্য। লং টার্মের জন্য আমি এখানে বলছি না, শর্ট টার্মের জন্য, জাস্ট আগামী সপ্তাহের জন্য, উইকলির জন্য। সো এখানে যদি উইকলি ক্যান্ডেল আমরা এইচডিএফসি ব্যাংকে দেখে নিই, বড়সড় একটি ক্যান্ডেল তৈরি করেছে উইকলিতে, এবং এইচডিএফসি ব্যাংক এখান থেকে যেটা লাগছে সেটা কিন্তু বটম তৈরি করে ফেলেছে, এরকমই লাগছে। ডেইলি ক্যান্ডেল যদি দেখেন তাহলে দেখবেন যে লোয়ার লো তৈরি করেছে, এই লো লোয়ার হায়ার লো তৈরি করেছে, যে লোগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু হাইয়ের দিকে তৈরি হয়েছে। এটা দেখুন এখানে যদি লো হয়, এটা যদি তার উপরে হয়, এখানে দেখুন তার উপরে এবং এখানে দেখুন তার উপরে, এই লোয়ের থেকে উপরে এগুলো কাজ করেছে। তখন না এই লোয়ের নিচে আসছে, অর্থাৎ এই ফার্দার লো এই লোয়ের নিচে বা তার নিচে, তো তখন কিন্তু ব্যাংকে আমরা নেগেটিভ বলতে পারবো না এবং এই হাই কাটার সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে এইচডিএফসি ব্যাংকে পজিটিভ হয়ে যাবে। তো আমাদের মার্কেটে কিন্তু এখান থেকে পজিটিভ হওয়ার একটা চান্সেস রয়েছে, যেহেতু আইসিআইসিআই ব্যাংক মার্কেটকে ধরে রেখেছে। সো এইচডিএফসি ব্যাংক নিচের দিকে আছে, সো ভলাটিলিটি কিন্তু এখানে ক্রিয়েট হতে পারে। আমরা দেখে নিই আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে কী অবস্থা। দেখুন আইসিআইসিআই ব্যাংকে এক্স্যাক্টলি ব্যাংক নিফটি যেটা করেছে, এবং আইসিআইসিআই ব্যাংক 1096 উপরে গেছে, কিন্তু সেখান থেকে কিন্তু একটি সেলিং এসছে এবং 1096 যে রেজিস্ট্যান্স জোন আছে সেটা কিন্তু এখানে আইসিআইসিআই ব্যাংক ফলো করছে রেজিস্ট্যান্স জোনকে, 1096 যে জোন আছে। সুতরাং আইসিআইসিআই ব্যাংক আজকের যে ক্যান্ডেল আছে তার লো যদি কখনো ক্রস করে তাহলে কিন্তু 1057 আসার জন্য আইসিআইসিআই ব্যাংক এখানে রেডি হচ্ছে। এবং এখানে মার্কেটে আজকে যা দেখিয়েছে এটাকে পাল্টে দেওয়ার জন্য মার্কেট কিন্তু কোনো রকম সময় বা ভূমিকা নেবে না, কারণ এটা মার্কেট, এখানে বড় বড় ক্যান্ডেল তৈরি হয় এবং বড় বড় ক্যান্ডেল এনগালফ হয়ে যায়। সো সিনারিও যেটা লাগছে আজকে প্রচুর পরিমাণে বুলিশ সেন্টিমেন্ট তৈরি করা হয়েছে এবং এটাকে পাল্টে দেওয়া হতে পারে তখন কিন্তু মার্কেটে বড়সড় সেলিং আসতে পারে। তার জন্য কিন্তু আপনারা এখানে তৈরি থাকবেন, যদি তৈরি না থাকেন তাহলে কিন্তু মার্কেটে সেলিং হয়ে যাবে, আমরা পজিটিভে মাল নিতে থাকবো, আমাদের হাতে মাল চিপকে দিয়ে তারা কিন্তু এখান থেকে চলে যাবে। সো সেটা কিন্তু হতে দেওয়া যাবে না, মার্কেট যদি নেগেটিভ আসে আমাদের কিন্তু নেগেটিভ হয়ে যেতে হবে। এবং আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে উপর দিক থেকে সেলিং এসছে, সো এটি দেখে কিন্তু এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মার্কেটে কিন্তু একটি সেলিং অপরচুনিটি রয়েছে, বিগ প্লেয়াররা তাদের ভ্যালু পেলেই কিন্তু সেখানে সেলিং করছে। সো আমি যদি এসবিআইয়ের ক্ষেত্রে চলে যাই, এসবিআইয়ের ক্ষেত্রে এখনও সেলিং আসেনি ততটা, এসবিআই কিন্তু একটি সেলিং জোনেই রয়েছে, যেহেতু এম প্যাটার্নের এর যে মিডিল পোর্শন সেখানে রয়েছে। সো এসবিআইয়ের ক্ষেত্রেও এই ক্যান্ডেলটি নেগেটিভে এনগালফিং হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো সারপ্রাইজ হওয়ার কোনো ব্যাপার নেই। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মার্কেটে যথেষ্ট পরিমাণে নেগেটিভিটি আসতে পারে এবং মার্কেট এখান থেকে নেগেটিভ সিনারিতে যেতে পারে। সো আমি যদি চলে যাই এখানে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে, সো অ্যাক্সিস ব্যাংক দুদিন ধরে যথেষ্ট পজিটিভ হয়েছে এবং অ্যাক্সিস ব্যাংকের মুভমেন্ট যথেষ্ট ভালো, ভলিউম যথেষ্ট ভালো। সো অ্যাক্সিস ব্যাংক দেখুন গত দিনের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলকে কিন্তু আজকের যে রেড ক্যান্ডেল এনগালফ করে নিয়েছে পুরোপুরি, এবং এই এনগালফিং প্রসেসটা চলছে এবং অ্যাক্সিস ব্যাংক অ্যাকচুয়ালি 200 যে ইএমএ আছে সেখান থেকে সাপোর্ট নিয়েছে। তো তার নিচে অ্যাক্সিস ব্যাংক যদি কখনো যায় তাহলে কিন্তু অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে বড়সড় নেগেটিভিটি জাস্ট ওয়েট করছে এবং আসতে পারে। সো মার্কেটে আমরা কিন্তু এখান থেকে কোটাক ব্যাংকের ক্ষেত্রেও উপর দিকে গেছে, তো সেটা তারপরে কিন্তু সেলিং এসছে। আমরা এখানে পাঞ্জাব ব্যাংকটা লাস্টটা দেখে নেব। তো পাঞ্জাব ব্যাংকে যথেষ্ট স্ট্রং আছে, যেহেতু নিচে থেকে যাচ্ছে এবং এম প্যাটার্নকে ব্রেক করার জন্য যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে ডবল টপ বা এম প্যাটার্নের এই জায়গাটা ক্রস করতে পারবে, এখান থেকে কিন্তু পাঞ্জাব ব্যাংকের সেলিং আসতে পারে। তো পিএসইউ ইন্ডেক্স এম প্যাটার্নকে ক্রস করেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে কনসলিডেশন করে তারপরে কিন্তু নিচের দিকে ব্রেক করতে পারে। নিফটি স্মল ক্যাপের ক্ষেত্রে নেগেটিভিটি, মিড ক্যাপের ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভিটি ছিল 50 EMA, তারপর নিচের দিক থেকে কিছুটা বাইং হয়েছে।
সো মার্কেটে এখন শেষ পর্যায়ে আছি, জাস্ট আমরা বুল মার্কেটের শেষ পর্যায়ে। সো সেখান থেকে কিন্তু সেলিং আমরা এখানে এক্সপেক্ট করছি যে বিগ সেলিং আসতে পারে মিড ক্যাপ স্মল ক্যাপে, এবং সঙ্গে ব্যাঙ্ক নিফটিতে বিশেষ করে, যেহেতু ব্যাঙ্কগুলো ডিপোজিট এখানে কম হয়ে গেছে। ডিপোজিট যতদিন না বাড়বে, স্টক থেকে যতদিন না পয়সা ব্যাঙ্কে যাবে, ব্যাঙ্কের কিন্তু প্রফিটেবিলিটি হওয়ার চান্সেস কম। এবং ব্যাঙ্ক যতদিন না প্রফিট হবে তখন ব্যাঙ্ক নিফটি কীভাবে চলবে? ব্যাঙ্ক নিফটি কিন্তু সেভাবে চলতে পারবে না। সো সেহেতু কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিচে আসলে ব্যাঙ্কের অবস্থা ভালো হবে, এটা কিন্তু সমস্ত মার্কেটের অ্যানালিস্টরাই বলছে, বা এটা আইডিয়া করা যাচ্ছে যে ব্যাংকের ডিপোজিট কমে যাচ্ছে। ডিপোজিট মানুষ কম করে কিন্তু স্টকে সবাই পয়সা লাগাচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ বিষয় একটি হচ্ছে। যদি স্টক মার্কেট ঘুরে যায়, এফআইআই সব সেলিং করে যায়, তাহলে কিন্তু মার্কেটে ক্র্যাশ আসতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ানদের পয়সা তাদের কাছে চলে যেতে পারে, যেহেতু তারা বিগ প্লেয়ার। ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্সেও উপর দিক থেকে ডবল টপের সিনারিও হয়েছে। আইটি ইন্ডেক্স এখান থেকে বাইং জোনের আছে, মেটালে বাইং আছে। সো রিয়েলিটি ইন্ডেক্সে যথেষ্ট সেলিং ছিল, তারপরে বাইং করা হয়েছে। ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডেক্সে উপর দিক থেকে সেলিং এসছে। এনার্জি সেক্টরেও তাই, উপর দিক থেকে হ্যামার তৈরি হয়েছে। ফার্মা সেক্টরেও ছোট্ট একটি টাইনি ক্যান্ডেল। এফএমসিজিতে উপর দিক থেকে হ্যামার তৈরি হয়েছে। এফএমসিজি জাস্ট ফেসে আছে 250 আর 200-এর মাঝখানে। সো ইন্ডিভিজুয়াল স্টক চলে এসছে লিস্টে, যদি সেটা নিয়ে আলোচনা করার কোনো আমার ইচ্ছা এখন নেই। তো ডিজিআই ইন্ডেক্স আমরা দেখে নিই। ডিজিআই ইন্ডেক্স গতকালকে এখানে জাস্ট ক্রস করার জন্য তৈরি হচ্ছে। যে টপ তৈরি করেছিল সেই টপকে কালকে হিউজ ক্যান্ডেল দিয়ে এনগালফ করেছে, তারপরে আজকে সেখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এখানে কিন্তু এক চান্সে উপরের দিকে যাওয়া মুশকিল হতে পারে, যদিও লাইভ মার্কেটে আমি রয়েছি। এবং এখান থেকে যদি বড় ক্যান্ডেল তৈরি করে দেয় তাহলে কিন্তু তা হলেও তারপরে কিন্তু কনসোলিডেশন ক্যান্ডেল আসবে, এবং এখান থেকে যদি না যায় তো 50% 30% এরিয়া কিন্তু এখানে কনসোলিডেশন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডিজিআই ইন্ডেক্স এখান থেকে নিচে আসতে পারে। এবং S&P 500-এর ক্ষেত্রে একটি এম প্যাটার্ন টাইপের তৈরি হচ্ছে এখানে, ডবল টপ টাইপের। সো এখান থেকে যারা শর্ট করবেন S&P 500-এ, তারা কিন্তু এখানে বিগ মানি তৈরি করতে পারবেন, অথবা স্টপ লসের সাহায্যে এখানে বেরিয়ে যেতে পারেন। ন্যাসড্যাকের ক্ষেত্রেও তাই, মার্কেট এখানে কমজোরি দেখাচ্ছে। সো আমাদের নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস চলছে। হ্যাংসেংয়ের ক্ষেত্রে দেখুন এখানে পেটাই শুরু হয়ে গেছে অলরেডি, এবং হ্যাংস্যাং এখানে যথেষ্ট উপরের দিকে মুভ করেছে, এবং এখান থেকে হ্যাংস্যাংয়ের মুভমেন্টটা উপরের দিকে আছে। যদিও আজকে যে পেটা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু হ্যাংস্যাং মার্কেটও নিচের দিকে আসতে জাস্ট সময় নেবে না, সময়ের অপেক্ষা। হ্যাংস্যাং যদিও অনেকটা নিচে চলে এসেছে, হ্যাংস্যাং মার্কেটটা আমি এই জন্য রেখেছি যে এখানে বোঝার জন্য। হ্যাংস্যাং মার্কেটে দেখুন অনেক নিচে চলে এসেছে, বারবার করে সাপোর্ট দেওয়ার চেষ্টা হয়েছে, হ্যাংস্যাং মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু হ্যাংস্যাং মার্কেট কিন্তু উপরের দিকে যায়নি। 22 সাল থেকে এখানে উপরের দিকে নিয়ে যায়, তারপরে আবার এখান থেকে কিন্তু বরাবর সেলিং এসছে। তবে এই যে বাইং এরিয়াটা আছে এটা কিন্তু সবচেয়ে লংগেস্ট বাইং, জানুয়ারি 2024 থেকে আজকে মার্চ 2024, এবং এখানে দেখুন এখানে একটা লংগেস্ট বাইং হয়েছিল, সেটা জুন থেকে জুলাই আগস্ট পর্যন্ত 2 মাসের, এটা কিন্তু 3 মাসের একটা লংগেস্ট বাইং। সো এখান থেকে সবাই আশা করছে যে মার্কেট এখান থেকে উপরের দিকে যেতে পারে, যদি না এই লো আছে যেটা, সেই লোটা যদি ক্রস না হয়। আর হ্যাংস্যাং মার্কেট যদি আমাদের এই 22,000-এর লেভেলটা ক্রস করে যায়, সো এই যে লেভেলটা আছে এইটার কোনো একটি সবচেয়ে বেশি সাপোর্ট এরিয়া এবং সবচেয়ে বেশি এখানে রেজিস্ট্যান্স এরিয়া 22,800। এই 22,000 লেভেল যদি হ্যাংস্যাং মার্কেট এখান থেকে ক্রস করে যায়, এই 22,000-এর লেভেল, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে পয়সা কিন্তু এই মার্কেটে ইনফ্লো হওয়া শুরু হবে। বিদেশিদের পয়সা যারা আছে তারা কিন্তু হ্যাংস্যাংয়ে প্রফিট দেখবে, ভ্যালু দেখবে, এবং সেখান থেকে আমাদের মার্কেট কিন্তু ডাউন সাইডে আসা শুরু হবে। সো এই জোনটা কিন্তু ক্রুশিয়াল। সো এখন অনেকটা দূর আছে, 16,000, এখনও 6,000 পয়েন্টের এদিক ওদিক আছে। সো তখন কিন্তু আমাদের মার্কেটে কিন্তু বড়সড় সেলিং আসতে পারে, এটা আমার একটা অনুমান। এর সঙ্গে আপনি সহমত নাও হতে পারেন, মার্কেট সেভাবে নাও চলতে পারে। সো সবসময় মার্কেটে আপনার পজিশন নেওয়ার আগে কনসালটেশন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইসার আছে তার সঙ্গে কিন্তু অবশ্যই কনসাল্ট করে নেবে। এখানে জাস্ট রেকমেন্ডেশন করার জন্য, জাস্ট এডুকেশন পারপাসের জন্য এখানে কী হতে পারে, সিনারিও কীরকম দেখা যাচ্ছে সেরকম বিষয়ে আলোচনা করা হচ্ছে। কোনো রকম রেকমেন্ডেশন নেই, জোর নেই, সুইচ আমি দেওয়াবো না, সুইচ আপনি দেওয়াবেন, কোনো রকম রেকমেন্ডেশন নেই, কিছু নেই। সো আমি যদি এখানে ইন্ডিয়া ভিক্সের চার্টে চলে যায়, সো ইন্ডিয়া ভিক্স দেখুন আজকে অনেকটা বেড়েছে, স্বাভাবিকভাবে বাড়ারই কথা, যেহেতু মার্কেট অনেকটা উপরে গেছে এবং 50 EMA থেকে সাপোর্ট নিয়েছে। সো ইন্ডিয়া ভিক্স যেহেতু অনেকটা নিচে আছে, সো এখান থেকে কিন্তু মার্কেটে আমরা বড়সড় একটি ফল দেখতে পারি, এবং ইন্ডিয়া ভিক্স তার জন্য মার্কেটে অনেকটা উপরে উঠতে পারে। সো এক্স্যাক্টলি মার্কেটে আমরা সেরকম একটি মুভমেন্ট আশা করছি, যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি যেভাবে উপরে গেছে সেইভাবে কিন্তু নিচে আসতে পারে, এবং তার জন্য কিন্তু আপনাদের রেডি থাকতে হবে। মার্কেটে কিন্তু বুল
অনেকটা আজকে দেখিয়ে দিয়ে গেছে যে বুলের সাহায্যে পয়সা তৈরি হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি তা নয়। যেহেতু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হচ্ছে, জাস্ট লাস্ট দিকে বাইং হয়েছে, যারা মিস করেছে ফোমো বাইংটা হয়েছে, এবং স্মার্ট মানিরা নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কিন্তু লাস্টের দিকে সেলিং করে গেছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড উইকেন্ড।